বেশ কিছুদিনের বিরতির পর আমরা শিল্পায়ন গল্প ক্যাফে ফিরেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ঐতিহাসিক প্রেমের গল্প অবলম্বনে নাটক চুয়াচন্দন অন্তিম পর্ব নিয়ে। নাটকের সামগ্রিক বিন্যাস, পরিকল্পনা ও নির্দেশনায় সত্যনারায়ণ মিত্র, পোস্টার ডিজাইন, আবহ নির্মাণ ও সম্পাদনায় সৌভিক বেজ, প্রযোজনায় টিম শিল্পায়ন, কাহিনীর সূত্রধর সৌভিক বেজ। এছাড়াও বিভিন্ন ভূমিকায় সত্যনারায়ণ মিত্র, জনা দত্ত, তনুশ্রী দাস, মহাশ্বেতা মিত্র, স্বরূপ দত্ত, সুরাজ বেজ, সৌরভ বেজ, সনত বেজ ও সোমনাথ দত্ত। সময়টা 1426 শকাব্দ। বণিক শ্রেষ্ঠ চন্দন দাসের বাণিজ্য তরী এসে ভেড়ে নবদ্বীপের ঘাটে। এই নবদ্বীপের কাঞ্চন বণিকের কন্যা চুয়াকে প্রথম দর্শনেই ভালো লেগে যায় চন্দন দাসের। চুয়ার ঠান্দির মুখে শোনে জমিদারের ভয়ঙ্কর ভ্রাতুষ্পুত্র মাধবাচার্যের ভীষণ অত্যাচারের কথা কোমলমতি চুয়ার উপর। চন্দন দাস সিদ্ধান্ত নেয় চুয়াকে বিয়ে করবে এবং এই বিষয়ে সে সাহায্য নেবে নবদ্বীপের বিখ্যাত নিমাই পণ্ডিতের। এরপর শুনতে থাকুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ঐতিহাসিক প্রেমের গল্প চুয়াচন্দন অন্তিম পর্ব। তুমি আজ রাত্রিরে এসো। নিমাই পণ্ডিত যদি রাজি নাও হন, তবু তোমার ধর্মের উপর বিশ্বাস করে আমি তোমার সঙ্গে যাব। হঠাৎ গলির মধ্যে দ্রুত ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। হায় ভগবান, রক্ষা করো। পরক্ষণেই একজন অশ্বারূঢ় ব্যক্তি বাড়ির সামনে এসে ঘোড়া থামালো। লোকটার গায়ে লাল রঙের কুর্তা, কোমরে তরবারি, ঝাঁকড়া রুক্ষ চুল কাঁধ পর্যন্ত পড়েছে, কপালে প্রকাণ্ড একটা সিঁদুরের ফোঁটা, ফোঁটার নিচে বিশাল ভাঁটার মতো দুটো রক্তবর্ণ চোখ, গালে গালপাট্টা। এই ভীষণাকৃতি লোকটার মুখের প্রতি রেখায় তার দুষ্কর্মের ছবি আঁকা রয়েছে। ও, ইনি তাহলে জমিদারের দুর্দান্ত ভ্রাতুষ্পুত্র মাধব। বুঝেছি। মাধব এক লাফে ঘোড়া থেকে নেমে ঘোড়া ছেড়ে দালানের উপর উঠল। সামনেই চন্দন দাস। রক্তচক্ষু দিয়ে আপাতমস্তক তাকে নিরীক্ষণ করে স্বভাব কর্কশ ভয়ঙ্কর সুরে মাধব প্রশ্ন করল, কে তুই কে? সে খোঁজে তোমার দরকার কি? তুই এখানে কি চাস? আমি এই চাই। এই নিরীহ দর্শন যুবকের থেকে মাধব এত বড় দুঃসাহসিক কাজ একেবারে প্রত্যাশা করেনি। সে চোখে সর্ষে ফুল দেখে মাটিতে বসে পড়ল। চন্দন দাস দালান থেকে লাফ দিয়ে মাধবের ঘোড়ার পিঠে চড়ে বসল। মাধব গর্জন করে কোমর থেকে তরবারি বের করে উঠে দাঁড়ালো, কিন্তু তার আগেই চন্দন দাস তেজি ঘোড়া সবেগে ছুটিয়ে দিল। মাধব নিষ্ফল আক্রোশে আর কাউকে সামনে না পেয়ে বুড়ির চুলের মুঠি ধরে তলোয়ার দিয়ে তাকে কাটতে উদ্যত হলো। বুঝেছি, তুই আসলে ষড়যন্ত্রী। এত সাহস তোর বুড়ি, আমার বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করিস? আজই তোর শেষ দিন। ইষ্ট নাম স্মরণ কর বুড়ি, আজই তোর শেষ দিন। কিন্তু মাধবের মনে হলো বুড়িকে মারলে হয়তো সেই যুবকের পরিচয় অজ্ঞাত থেকে যাবে। তখনও তার নাকের রক্তে গোঁফ ভেসে যাচ্ছিল। সে বুড়ির চুল ধরে টানতে টানতে ভিতরে নিয়ে চলল। হারামজাদি বুড়ি, তাড়াতাড়ি বল, ও ছোড়া তোর কে? ও ছোড়া তোর কে বল। বুড়ি বুদ্ধিমতী, তাই ভয়ে প্রাণ শুকিয়ে গেলেও তার চিন্তা করবার শক্তি ছিল। সে বুঝেছিল কোনো কথা না বললেও প্রাণ যাবে এবং ষড়যন্ত্র প্রকাশ করে ফেললেও প্রাণ যাবে, সুতরাং মধ্যপথ অবলম্বন করাই যুক্তিসঙ্গত। সত্যি বলছি বাবা, আমার সাথে আগে কোনো দিন
এই যুবকের পরিচয় হয়নি। সে নিজেকে বেনের সন্তান বলে পরিচয় দিয়েছিল। আমার কাছে এসেছিল জুয়া কিনতে। এর চেয়ে বেশি আমি কিছু জানি না বাবা, সত্যি বলছি, বিশ্বাস করো আমায়। আর চাপার কাছে আমি, যাতে কোনো হাঙ্গামা না হয় সেই জন্য নাতি বলে পরিচয় দিয়েছিলাম। বিশ্বাস করো, আমার কোনো দুর্বিসন্ধি ছিল না। আমার এই মাথার দিব্যি, এই চোখের দিব্যি। চাঁপা মাধবের বাড়িতে খবর দিতে গিয়েছিল। এতক্ষণে এক ঝাঁক পাইক সঙ্গে নিয়ে ফিরল। পাইকদের হাতে সরকি, ঢাল। চাপা, বুড়ি যা বলেছে শুনলি তো সব? তোর ওপর দায়িত্ব দিয়েছিলাম চুয়ার। তুই এখন বল, বুড়ি যা বলছে তা কি সত্যি? হুজুর, আপনি মা বাপ, আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। তবে এখন মনে হচ্ছে এই বুড়ি যা বলছে তা মিথ্যে নয়। বিশ্বাস করো বাবা, আমি মিথ্যা বলছি না। তোর নাতনি কোথায়? ঘরেই আছে বাবা, ঘরেই আছে। বাবা, দেখে আয়। আগে হুজুর। হুজুর, জুয়া ঘরেই আছে বটে। তো বদন সর্দার দুজন পাইককে বাড়ির পাহারায় রাখ। কাল সন্ধ্যা পর্যন্ত এ বাড়িতে কাউকে ঢুকতে দিবি না। যদি কেউ ঢুকতে চায় তার গলায় সরকি দিবি। এই রূপে বাড়ির সুব্যবস্থা করে মাধব বেরিয়ে আসলো। এই সময় একবার তার মনে হলো, না, আর বৃথা দেরি না করে আজই চুয়াকে নিজের প্রমোদ উদ্যানে টেনে নিয়ে যেতে হবে। কিন্তু তাহলে তো এত বছর ধরে যে চরম বিলাসিতার আয়োজন করেছি তা ব্যর্থ হয়ে যাবে। না 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 না, থাক 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 থাক। কিন্তু ওই বেনের ছেলেকে আমি ছাড়বো না। ও আমার গায়ে হাত তোলার সাহস করেছে। তার নৌকা লুট করে তাকে নিজের চোখের সামনে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে কুকুর দিয়ে খাওয়ার আয়োজন আজই করব। তবেই আমার নাম মাধবাচার্য। বদন, তুই 10 জন পাইক নিয়ে গঙ্গা ঘাটে যা। সেখানে চন্দন দাস বেনের নৌকা আটক কর। আমি যাচ্ছি। আজ আমি প্রমাণ করে দেব মাধবাচার্যকে। বদন সর্দার যখন ঘাটে পৌঁছালো তখন চন্দন দাসের নৌকা দুখানি ভাগীরথীর বুকে শুভ্র পাল উড়িয়ে উজান বেয়ে চলেছে। বহু পদবিশিষ্ট বিরাট জলপতঙ্গের মতো তাদের দাঁড়গুলি যেন গঙ্গার উপর তালে তালে পা ফেলছে। ওদিকে চন্দন দাস তীর বেগে ঘোড়া ছুটিয়ে দিয়েছিল। ঘোড়ার পিঠে বসে সে চিন্তা করছিল, এখন তাহলে আমার কর্তব্য কি? প্রথমে তো চুয়াকে রক্ষা করতে হবে। মাধবের নাকি কিলি মেরেছি, সে এখন রাগের বসে কি করবে তা বলা মুশকিল। দ্বিতীয়ত আমার নৌকাকে বাঁচাতে হবে। ক্রোধাগ্ন মাধব প্রথমে আমাকেই ধরতে আসবে নিশ্চয়। আর যখন আমাকে পাবে না তখন আমার অমূল্য পণ্য সোনাদানা বোঝাই নৌকা সব লুণ্ঠিত হবে। মাধব ইয়াদ করবে না। কি করা যায়? হে ভগবান, হে ঈশ্বর, পথ দেখাও, ঈশ্বর পথ দেখাও। ঘাটে পৌঁছাবার পূর্বেই চন্দন দাস কর্তব্য স্থির করে ফেলল। অশ্বত্থ শাখায় ঘোড়া বেঁধে সে দ্রুত পদে নৌকায় গিয়ে উঠল। দেখল মাঝিমাল্লারা খেতে বসেছে। সর্দার,
সর্দার সর্দার, এখনই নৌকা খুলতে হবে, এখনই। এখনই? কিন্তু শোনো, তর্ক করার সময় নেই। এই মুহূর্তে নৌকা খোলো, পাল আর দাঁড় দুই লাগাও। আজ সন্ধ্যা পর্যন্ত যতদূর সম্ভব উজান বেয়ে যাবে, তারপর গাঙের মাঝখানে নোঙর ফেলবে। আমি যতদিন না ফিরি সেখানেই অপেক্ষা করবে, বুঝলে? বুঝলে তুমি আমার কথা? আপনি সঙ্গে যাবেন না? না, আর এখন যাও, আর দেরি করো না। যতদিন আমি না ফিরি সাবধানে নৌকা পাহারা দিও। যে আগে। মুহূর্ত পরে দুই নৌকার মাঝি মাল্লার হাঁকডাক ও পাল তোলার হুড়োহুড়ি আরম্ভ হলো। এই অবকাশে চন্দন দাস নৌকার পিছনে মানিক ভাণ্ডারে গিয়ে কিছু জিনিস নিয়ে এলো। প্রথমে সিন্ধুক থেকে মোহর ভরা একটা লম্বা থলি বের করে কোমরে জড়িয়ে নিল। যে কাজে যাচ্ছে তাতে কত অর্থের প্রয়োজন কিছুই স্থিরতা নেই। একছড়া মহামূল্য সিংহলি মুক্তার হার গলায় পরে নিল। এছাড়া আরও দুইটি জিনিস চন্দনদাস সঙ্গে নিল। একটি ইস্পাতের উপর সোনার কাজ করা ছোট ছোড়া, দ্বিতীয় এক কাফরির উপহার একটা লোহার কাঁটা। নৌকো থেকে নেমে চন্দনদাস নগরের ভিতর দিয়ে আবার হেঁটে চলল। ঝাঁ ঝাঁ দুপুর, আশেপাশে কেউ নেই। কিছু দূর যাবার পর একটা মোড়ের মাথায় পৌঁছিয়ে চন্দনদাস এবার কোন পথে যাবে ভাবছে, এমন সময় তার চোখে পড়ল একটা 9-10 বছরের ছেলে ডাঙ্গুলি খেলছে। চন্দনদাস হাতছানি দিয়ে তাকে ডাকল। ছেলেটি খেলার বিরাম না দিয়ে লাঠির আঘাতে কাঠের টুকরোটিকে নিয়ে চন্দনদাসের সামনে এসে উপস্থিত হলো। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দনদাসের বেশভূষা থেকে বলল, সওদাগর, সমুদ্র থেকে আসছো না? হ্যাঁ। নিমাই পণ্ডিতের বাড়ি কোথায় জানিস? জানি। আমাকে নিয়ে চল সেখানে। ডাঙ্গুলি খেলছি যে। এই পয়দা দেব। আগে দাও। চন্দনদাস তাকে একটা কপরদক দিল। তখন সে আবার ডাঙ্গুলি খেলতে খেলতে পথ দেখিয়ে চলল। বেশি দূর যেতে হলো না। নিমাই পণ্ডিতের বাড়ি দেখিয়ে ছেলেটি চলে যাচ্ছিল। চন্দনদাস বলল, তুই যদি আর একটা কাজ করতে পারিস তোকে 4টে পয়সা দেব। কি? তুই কাঞ্চন বেনের বাড়ি জানিস? চুয়া মাথায়ের কই মাছ জানি। চন্দনদাসের ইচ্ছে হলো অকালপক্ষ ছোঁড়ার গালে একটা চর কষিয়ে দেয়, কিন্তু সে কষ্টে ক্রোধ সংবরণ করে বলল, হ্যাঁ চুয়া, শোন, তার বাড়ির সামনে দিয়ে যাবি, কাউকে কিছু জিজ্ঞাসা করবি না, কেবল দেখে আসবি সেখানে কি হচ্ছে। পারবি? পয়দা দাও। না না না, আগে খবর নিয়ে আসবি, তবে পয়সা পাবি। আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আসি তবে। চন্দনদাস তখন নিমাই পণ্ডিতের গৃহে প্রবেশ করল। সামনে টোলের আটচালা, ছাত্ররা কেউ নেই। নিমাই পণ্ডিত একাকী বসে আছেন। তার কোলে তুলোটের একখানা নতুন পুঁথি, পাশে লেখনী ও মসিপাত্র। চন্দনদাসের পদশব্দে নিমাই পণ্ডিত মুখ তুলিলেন। প্রশান্ত বিশাল চক্ষু হইতে শাস্ত্রচিন্তাজনিত স্বপ্নাচ্ছন্নতা দূর করে বললেন, কাকে চান? আগে নিমাই পণ্ডিতকে। আমি নিমাই পণ্ডিত। পাদুকা খুলে চন্দনদাস গিয়ে নিমাই পণ্ডিতকে প্রণাম করল। নিমাই পণ্ডিত বয়সে তার থেকে ছোট হলেও ব্রাহ্মণ, তুলসী পাতার ছোট বড় নাই। নিমাই পণ্ডিত প্রণাম গ্রহণ করে বললেন, দেখেছি বলে মনে হচ্ছে। আপনি কি আজ দুখানি নৌকো নিয়ে সমুদ্র যাত্রা থেকে ফিরছিলেন? আগে হ্যাঁ, আমি। আজ আপনার নৌকোর ঢেউয়ে নবদ্বীপের একটি অমূল্য রতন ভেসে যাচ্ছিল। অনেক কষ্টে রক্ষা করা গিয়েছে। যা হোক, আপনি ব্রাহ্মণ এবং মহাপণ্ডিত। আমাকে আপনি বলে সম্বোধন করলে আমার অপরাধ হয়। বেশ, কি ব্যাপার বলো তো? পণ্ডিত মশাই, একটা কাজে আপনার সাহায্য চাইতে এসেছি। নবদ্বীপের কাউকে আমি চিনি না, কেবল আপনার নাম শুনেছি। আপনি শুধু অপরাজেয় পণ্ডিত নন,
সৎকার্য করবার সাহসও আপনার মধ্যে অদ্বিতীয়। আমাকে সাহায্য করবেন কি? তোমার নম্রতার বিনয় দেখে যে আমার ভয় হচ্ছে। যা হোক, প্রস্তাবটা কি শুনি। মানে আমি, আচ্ছা, আপনি কাঞ্চন বেনের মেয়ে চুয়াকে জানেন? জানি, চুয়ার কথা নবদ্বীপে সকলেই জানে। তবু তাকে উদ্ধারের চেষ্টা কেউ করেন না। আমি চুয়াকে বিয়ে করতে চাই, আপনি সহায় হবেন কি? কিন্তু চুয়া সম্বন্ধে সব কথা তুমি জানো কি? যা জানি আপনাকে বলেছি। এই নির্বান্ধব পুরীতে চুয়া যেমন একা, আমিও তেমনি একা। এখন এখন আপনি যদি সাহায্য করেন তবেই কিছু করতে পারি, নচেত নচেত একটি বালিকার সর্বনাশ হয়ে যাবে পণ্ডিত মশাই। নিমাই পণ্ডিত ভ্রু কুঞ্চিত করে চিন্তামগ্ন হলেন। এই সময় সেই বালক ডাঙ্গুলি হস্তে ফিরে এলো। চন্দন দাস সাগ্রহে তাকে কাছে ডাকতেই সে বলল, চুয়ার বাড়ির সামনে দুটো পাক বসে আছে, যে যাচ্ছে হুমকি দিচ্ছে। তাই? তা আর কি দেখলি? চুয়া আর তার ঠান্দি ঘরে আছে, চাঁপা নাপতিনি বুড়ির সাথে কোঁদল করছে। আর কিছু? আর মাধাই চন্দনবেনের ডিঙি লুট করতে গেছে। দাও, পয়সা দাও। খুশি হয়ে চন্দন দাস বালককে 4 পয়সার জায়গায় 2 গণ্ডা দিল। হৃষ্ট বালক তীক্ষ্ণস্বরে উল্লাস জ্ঞাপনপূর্বক ডাঙ্গুলি খেলতে খেলতে সেখান থেকে চলে গেল। বালককে বিদায় করে নিমাই পণ্ডিত বললেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার উদ্যম প্রশংসনীয়। আমরা গায়ের লোক যা করিনি, তুমি বিদেশি হয়ে তাই করতে চাও। তোমার স্বার্থ আছে জানি, কিন্তু তাতে তোমার মহত্বের কিচ্ছু মাত্র হানি হয় না। আমি কি করতে পারি বলো? আগে পণ্ডিত মশাই, তা তো আমি জানি না। আপাতত আপনি পরামর্শ দিতে পারেন। বেশ, এসো পরামর্শ করা যাক। মাধব যে রকম দুর্ধর্ষ পাষণ্ড, তার বিরুদ্ধে বল প্রয়োগ কোনো ফল হবে না, আমার তো তা মনে হয়। পণ্ডিত মশাই, মানে আমার একটি নিবেদন আছে। আমার বড় তৃষ্ণা পেয়েছে। ব্রাহ্মণ বাড়ি একটু পাদদক পেতে পারি কি? এ মা, তুমি এখনো আহার করনি? না না, কেবল চুয়ার দেয়া একখানি বাতাসা খেয়েছি। কি আশ্চর্য, এতক্ষণ বলনি কেন? দাঁড়াও, আমি দেখি। খড়ম পড়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বেলা তখন 3য় প্রহর। বিষ্ণুপ্রিয়া দেবী ভৃত্য পরিজন সকলকে খাইয়ে নিজে আহারে বসতে যাচ্ছিলেন। নিমাই গিয়ে বললেন, একজন অতিথি এসেছেন, খেতে দিতে পারবে? পারবো নাথ। তুমি অতিথিকে আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো। তারপর ক্ষিপ্র হস্তে দালানে জল ছড়া দিয়ে পিঁড়ি পেতে নিজের অন্নব্যঞ্জন অতিথির জন্য ধরে স্বামীর মুখের দিকে চাইলেন। নিমাই দাঁড়িয়ে দেখছিলেন। স্মিত মুখে চন্দন দাসকে ডাকতে গেলেন। চন্দন দাস ব্রাহ্মণ গৃহে প্রসাদ পেল। দুজনে পরামর্শ স্থির করতে অপরাহ্ন গড়িয়ে গেল। যে সকল ছাত্র টোলে পড়তে এসেছিল, নিমাই পণ্ডিত তাদের ফিরিয়ে দিলেন। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না, কিন্তু তৃতীয় ব্যক্তিকে দলে টানতে ভয় করে। কথাটা জানাজানি যদি হয়ে মাধবের কানে ওঠে, তাহলে আর কোনো ভরসা থাকবে না। আচ্ছা, এদেশের মাঝি মল্লাদের বিশ্বাস করা যায়? অন্য ব্যাপারে বিশ্বাস করা যায়, কিন্তু যে ব্যাপারে মাধব আছে তাতে কাউকে বিশ্বাস করা চলে না। খুনাক্ষরেও আমাদের মতলব যদি টের পায়, তারা মাধবের হাতে ধরিয়ে দেবে। তাহলে? হ্যাঁ, মাঝি মল্লার কাজ আমাকেই করতে হবে। কানভট্টের আশীর্বাদ দেখছি এরই মধ্যে ফলতে আরম্ভ করেছে। চুয়াকে আমি খবর দেব। শেষ রাত্রের দিকে পাইকেরা ঘুমিয়ে পড়বে, সেই উপযুক্ত সময়। কি বলেন?
হ্যাঁ, তুমি তোমার নৌকো পাঠিয়ে দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছো। মাধব নিশ্চিত থাকবে, রাত্রে হয়তো চুয়ার বাড়ির পাহারা নাও থাকতে পারে। না 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 না, অতটা ভরসা করি না। যা হোক, দেখা যাক। সন্ধ্যায় দুজনে বার হলেন। ব্রাহ্মণপাড়া থেকে অনেকটা উত্তরে গঙ্গা তীরে নৌকর সূত্রধরদের বাস। সেখানে হাজির হয়ে দুজনে দেখলেন নানা রকম নৌকা তৈরি হচ্ছে। দুজনে অনেক নৌকা দেখে শেষে একটি ডিঙি পছন্দ করলেন। ডিঙির সুন্দর গঠন, 2.5 হাত চওড়া, 8 হাত লম্বা, শোলার মতো হালকা। মাত্র 4-5 জন লোক তাতে বসতে পারে। এই ডিঙিটির দাম কত? এটা বিক্রির জন্য নয় কর্তা, হ্যাঁ, এটা ফরমাসি ডিঙি। তাই ডিঙির জন্য তুমি কত দাম পাবে? তা পাবো ধরেন এই 3 টঙ্কা। চন্দন দাস নিঃশব্দে তার হাতে একটি মোহর দিল। ছুতার স্বপ্নেও এত মূল্য কল্পনা করেনি। সে কিছুক্ষণ হতবাক থেকে মহানন্দে ডিঙির মালিকত্ব চন্দন দাসকে সমর্পণ করল। ডিঙি তৎক্ষণাৎ গঙ্গার জলে ভাসানো হলো। নিমাই পণ্ডিত ও চন্দন দাস তাতে উঠে দুজোড়া দাঁড় হাতে নিলেন। দাঁড়ের আঘাতে ডিঙি জ্যামুক্ত তীরের মতো জলের উপর ছুটে গেল। কিছুক্ষণ গঙ্গাবক্ষে দাঁড় টেনে দুজনে দেখলেন ডিঙি অতি সহজে নিয়ন্ত্রণযোগ্য। দুজনে সন্তুষ্ট হয়ে তীরে ফিরলেন। তারপর নৌকা ছুতরের তত্ত্বাবধানে রেখে নিমাই পণ্ডিত বললেন, কাল বৈকালে আমি এসে ডিঙি নিয়ে যাব। ছুতর একদিনের জন্য নৌকা রাখতে সম্মত হলো। অতঃপর নিমাই পণ্ডিত বাড়ি ফিরলেন। চন্দন দাসের তখনও কাজ শেষ হয়নি। সে গঙ্গার ধার দিয়ে ঘাটের দিকে চলল। যে ঘাটে দুপুরে নৌকা বেঁধেছিল সেই ঘাটে যখন হাজির হলো তখন সন্ধ্যার ছায়া ঘনিয়ে এসেছে। ঘাটে কয়েকটি ছোট ডিঙি বাঁধা ছিল। চন্দন দাস কয়েকজন মাঝিকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাপু, এই তোমরা জেলে তো? আগে কর্তা। তা তোমাদের মোড়ল কে গো? আগে কর্তা, আমি মোড়ল, আমার নাম শিবদাস। বেশ, তোমার সঙ্গে আমি কিছু কারবার করতে চাই। এখানে যত জেলে আছে সবাই তোমার অধীন তো? কর্তা আগে। তা কত জেলে ডিঙি তোমাদের আছে বাপু? তা কর্তা 30-40 খানা হবে। বেশ, শোনো, তোমাদের যত জেলে ডিঙি আছে সব আমি ভাড়া করলাম। তোমরা জেলে মাঝির দল কাল বেলা 3 প্রহরের সময় বেরোবে। বেরিয়ে শটান স্রোতের মুখে দক্ষিণে গিয়ে শান্তিপুরের ঘাটে বাঁধবে নৌকা। তারপর সেখানে আমার জন্য অপেক্ষা করবে। সন্ধে পর্যন্ত আমি যদি না যাই তাহলে আবার ফিরে আসবে, বুঝলে? হ্যাঁ, বুঝলাম কর্তা, কিন্তু কিন্তু কাজটা কি তা তো এখনো জানতে পারিনি। কাজের কথা শান্তিপুরের ঘাটে জানতে পারবে। কেমন, রাজি আছো? আগে কর্তা, গড়রাজি নই, কিন্তু ধরুন এই শান্তিপুর ঘাটে যেয়ে যদি আপনাকে দেখতে না পাই। আরে বলেছি তো, তাহলে ফিরে আসবে। কিন্তু কিন্তু কর্তা, আমাদের যাওয়া আসার যে তাহলে অনেকখানি হয়রানি হয় কর্তা। আপনাকে তখন পাবো কোথায়? আপনাকে তো আর চিনি না। শিবদাস জেলে, তাহলেও তোমাদের লোকসান হবে না গো। তোমাদের অর্ধেক ভাড়া আমি আগাম দিয়ে যাব। সব নৌকা শান্তিপুরে যাওয়া আসার জন্য ঠিক কত ভাড়া লাগবে আমাকে হিসেব করে বলো দেখি বাপু। আগে আগে 10টি টঙ্কার কমে হবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও। কিন্তু কথার নড়বড় যেন না হয়। আগে আপনি নিশ্চিন্তে থাকুন কর্তা, ঠিক সময়ে আমরা শান্তিপুর ঘাটে হাজির থাকব। সব ডিঙি নিয়ে যাবে, একখানাও যেন বাদ না পড়ে। আগে কর্তা, একখানাও বাদ পড়বে না।
এইভাবে নবদ্বীপ থেকে সমস্ত ডিঙি তফাত করবার বন্দোবস্ত করে চন্দনদাস কিছুটা নিশ্চিন্ত মনে নিমাই পণ্ডিতের বাড়িতে ফিরল। সেইখানেই তার রাত্রিতে থাকবার ব্যবস্থা হয়েছিল। রাত্রি ৩ প্রহরে চুয়ার বাড়ির দালানে পাইক দুজন বসে বসে ঘুমিয়ে পড়েছিল। চারিদিকে গাঢ় অন্ধকার। চন্দনদাস নিঃশব্দে ছায়ার মতো দালানে এসে দাঁড়ালো। তার বাঁ হাতে সেই ছোট্ট ছোড়া। কিছু সময় মূর্তির মতো দাঁড়িয়ে বুঝতে পারল যে পাইকরা ঘুমোচ্ছে। দরজার কবাট ভেজানো রয়েছে। ভিতর থেকে অর্গল বন্ধ কিনা বোঝা যাচ্ছে না। চন্দনদাস ধীরে ধীরে অতি সন্তর্পণে হাত বাড়িয়ে কবাট একটু ঠেলল। মূর্ছে ধরা হাঁসকলে ছুঁচোর ডাকের মতো শব্দ হলো। দরজা ঈষৎ খুলল। হাঁসকলের শব্দে পাইকের হাঁপড় হঠাৎ বন্ধ হলো, কিন্তু পাইক জাগল না। চন্দনদাস তখন আবার কবাট একটু ঠেলল। কবাট খুলে গেল। তখন চন্দনদাস ইষ্টদেবতার নাম স্মরণ করে ভিতরে প্রবেশ করল। আঙিনায় উপস্থিত হয়ে চন্দনদাস চারিদিকে চাইল। ভিতরে তো ঢুকলাম, কিন্তু কিন্তু কোন ঘরে চুয়া ঘুমাচ্ছে? এদিকে এদিকে চাপাও তো বাড়িতে আছে। চুয়াকে খুঁজতে গিয়ে যদি চাপা জেগে ওঠে, ও তবেই তো সর্বনাশ। হায় ভগবান! উফ, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? পথ দেখাও হে ভগবান, ভগবান! কেটা এসেছো? এ কি চুয়া? চুয়া, আমি এসেছি চুয়া। তুমি তুমি আসবে বলেছিলে, তাই তাই আমি তোমার জন্য সারা রাত জেগে আছি। চুয়া, চুয়া, হ্যাঁ, একটা আলো জ্বালাতে পারো না? তোমাকে তোমাকে বড় দেখতে ইচ্ছা করছে চুয়া। আচ্ছা আচ্ছা, এসো। কিন্তু কিন্তু চাপা কোথায়? ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে? আর ঠান্দি? ঠান্দিও ঘুমিয়ে পড়েছে। গোয়ালের মতো একটা পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে চুয়া চকমকে ঠুকে আলো জ্বালল। তখন প্রদীপের ক্ষীণ আলোয় চুয়ার মুখ দেখে চন্দনদাস চমকে উঠল। চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখের কোলে কালি পড়েছে। চন্দনদাসের বুকে বেদনার শুল বিঁধল। চুয়া, তোমার নৌকো চলে গেছে শুনে এত ভয় হয়েছিল। চুয়া, চুয়া, আর কোনো ভয় নেই। তোমার উদ্ধারের সমস্ত ব্যবস্থা আমি করে এসেছি চুয়া। কি বলছি বলছি সব বলছি। আগে বলো দেখি, তুমি তুমি সাঁতার কাটতে জানো তো? জানি, তাই তো ডুবে মরতে পারিনি। কতবার সে চেষ্টা করেছি। চুয়া, চুয়া, ও কথা ভুলে যাও চুয়া। মুখে সাহস আনো। আমি এসেছি দেখেও তোমার সাহস হয় না। চন্দনদাস তখন সংক্ষেপে প্রাঞ্জলভাবে উদ্ধারের পরিকল্পনার কথা জানালো। চুয়া ব্যগ্র বিস্ফারিত নয়নে শুনল। শুনতে শুনতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। তার উদ্ধারের আশা তখন সংশয়ময় চিত্তে আগুনের মতো জ্বলে উঠল। তখন সে আর আত্মসংবরণ করতে পারল না। চন্দনদাসের পায়ের উপর আছড়ে পড়ল। একটা কথা বলো। চুয়া, চুয়া, কি কথা, কি কথা বলো আমায়। বলো বলো, আমায় বিয়ে করবে? তুমি আমায় প্রবঞ্চনা করছো না? চুয়া, আমি আমি মায়ের নামে শপথ করছি, তোমাকে যদি বিয়ে না করে, যদি আমার মনে অন্য কোনো অভিসন্ধি থাকে, তবে আমি কুলাঙ্গার চুয়া। তবে তবে আমাকে এখনই নিয়ে যাচ্ছ না কেন? না 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 না, এখন ভরসা হয় না। বাড়ির দৌড়ে পাহারা, যদি ওরা জেগে ওঠে। কিন্তু কিন্তু আমার এখানে
আর থাকা নিরাপদ নয়। চাপার ঘুম যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। যাচ্ছ? কিন্তু কোনো ভয় নেই জুয়া। কিন্তু যদি বিঘ্ন হয়, যদি একটা জিনিস দিতে পারবে? কি বলো? একটু বিষ, যদি কিছু বিঘ্ন হয়। জুয়া। চন্দন দাস কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের চুল থেকে তার বিষাক্ত কাঁটা বার করে দিল। জুয়া, যদি দেখো কোনো আশা নেই, তবে এটা ব্যবহার করো, কিন্তু তার আগে নয়। চন্দন দাস কাঁটার ভয়ঙ্কর কার্যকারিতা বুঝিয়ে দিল। এতক্ষণে চুয়ার মুখে হাসি দেখা দিল। সে উঠে দাঁড়িয়ে বলল, আর আমি ভয় করি না। জুয়া। চুয়া নয়, চুয়া বউ। এই আমাদের বিয়ে। জানো চুয়া, ঠান্দির কথা ভুলে গিয়েছিলাম। তাকে বলো কাল সন্ধ্যার পর বাড়ি থেকে পালিয়ে যেন ওই নিমাই পণ্ডিতের বাড়িতে যায়। সেখানে 2-1 দিন লুকিয়ে থাকবে। তারপর আমি তাকে নিয়ে যাবার সমস্ত ব্যবস্থা করব। রাত তখন শেষ হয়ে আসছে। কাক কোকিল ডাকেনি, কিন্তু বাতাসে আসন্ন প্রভাতের স্পর্শ লেগেছে। পূর্বাকাশে শুকতারা দপদপ করে জ্বলছে। আঙিনায় দাঁড়িয়ে চন্দন দাস আর একবার চুয়ার দুহাত নিজের বুকে চেপে ধরল। তারপর যেভাবে এসেছিল সেইভাবেই ছায়ামূর্তির মতো বেরিয়ে গেল। পাইক দুজন শেষ রাত্রির গভীর ঘুম ঘুমাতে লাগলো। অমাবস্যার সংশয়পূর্ণ দিনের অবসান হলো। অপ্রত্যাশিত কিছু ঘটল না। কেবল দুপুরে মাধব চুয়ার বাড়িতে এসে তদারক করে গেল। বুড়ি, হ্যাঁ বুড়ি, শোন বুড়ি। বলো বাবা, আমি কি করতে পারি তোমার জন্য? শোন, আমার দেয়া শাস্ত্রীয় বিধান যেন যথাযথ পালিত হয়। আর চাঁপা, বলুন হুজুর। শোন, আমার প্রমোদ উদ্যানে পূজার আয়োজন কর তুই। ঠিক আছে হুজুর, আপনার পূজার আমি যথাযোগ্য শ্রদ্ধার সাথে আয়োজন সম্পূর্ণ করব। কোনো রকম ত্রুটি এই চাঁপার হবে না। সন্ধ্যায় নবদ্বীপের ঘাটে স্নানার্থীর বিশেষ ভিড় ছিল না। কেবল চন্দন দাস অধীরভাবে সোপানের উপর পদচারণ করছিল ও মাঝে মাঝে স্থির হয়ে উৎকর্ণভাবে কি শুনছিল। একটি ক্ষুদ্র ডিঙি স্রোতের মুখে ভেসে আসছিল। অস্পষ্ট আলোয় মনে হয় একটা লোক দাঁড় ধরে তাতে বসে আছে। ক্রমে ডিঙি মাঝগঙ্গা দিয়ে ঘাটের সম্মুখীন হলো, কিন্তু ঘাটের কাছে আসলো না। গঙ্গাবক্ষে স্থির হয়ে রইল। চন্দন দাস চিন্তিত মুখে অধীর পদে ঘুরতে ঘুরতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। পথে দুরাগত বাজনার শব্দ শোনা গেল। বাজনার শব্দ ক্রমশ কাছে আসতে লাগলো। মহারোলে কাঁসর, ঘণ্টা, শিঙা, ঢোল বাজছে। মাঝখানে মুক্তকেশী জবামাল্য পরিহিতা চুয়া ধীরে ধীরে এদিক ওদিক চাইতে চাইতে সোপান দিয়ে নামতে লাগলো। তারপর চন্দন দাসের সঙ্গে তার চোখাচোখি হলো। নিমেষেই দৃষ্টি বিনিময়ের যে ইঙ্গিত খেলে গেল, আর কেউ তা দেখল না। বলছিলাম কি সর্দার, এ তোমাদের কিসের মিছিল গা? তোরও তো খবরের দরকার কি? না, তাই জিজ্ঞাসা করছি আর কি। মালিক আর চাকররা দেখি একই রকম। দাঁড়াও, তোমাদের মুন্ডপাতের ব্যবস্থা করছি। এদিকে চুয়া সোপান থেকে ঝুঁকে গঙ্গা জল মাথায় দিল। তার ঠোঁট দুটি অব্যক্ত প্রার্থনায় একটু নড়ল। তারপর সে ধীরে ধীরে জলে নামল। প্রথমে 1 হাঁটু, ক্রমে 1 কোমর, শেষে বুক পর্যন্ত জলে গিয়ে দাঁড়ালো। গলার মালা জলে ভাসিয়ে দিয়ে ডুব দিল।
পাইকেরা কিনারায় কেউ বসে, কেউ দাঁড়িয়ে গল্প করতে করতে গোঁপে মোচড় দিতে লাগলো। এই সময় একটা ছোট্ট ব্যাপার ঘটল। এই যা, ছিঁড়ে গেল, যা যা যা, আমার মুক্তোর হাতটা গেল। এই একজন পাইক ফিরে দেখল চন্দন দাসের গলার মুক্তাহার ছিঁড়ে গিয়েছে এবং মুক্তাগুলি সুতা থেকে ঝরঝর করে ঘাটের সানের ওপর ঝরে পড়ছে। সে লাফিয়ে এসে মুক্তা কুড়াতে লাগলো। তাকে মুক্তা কুড়াতে দেখে বাকি কয়েকজন পাইক হুড়মুড় করে এসে পড়ল। পাইকেরা মুক্ত কুড়াচ্ছে, দর্শকেরা তাদের ঘিরে লুব্ধ চক্ষে দেখছে। কেউ লক্ষ্য করল না যে এই অবকাশে চন্দন দাস গঙ্গায় নামল। চুয়া তখন সাঁতার দিতে আরম্ভ করেছে। চুয়া ও চন্দন দাস পাশাপাশি সাঁতার কেটে চলল। অন্ধকার হয়ে আসছে, তাদের কালো মাথা দুটি কেবল জলের উপর দেখা যাচ্ছে। চুয়া, চুয়া, বলো বলো প্রিয়, কি অসাধারণ মুক্তির স্বাদ আমি আজ অনুভব করছি প্রিয়। যা, যেভাবেই হোক ওদেরকে ধরে আন। নৌকাগুলো গেল কোথায়? আরে মাঝিরা গেল কোথায় মরতে? চুয়া, যদি যদি হাঁপিয়ে পড়ে থাকো, আমার কাঁধ ধরো। না না, আমি পারবো। নৌকা সম্মুখেই। কয়েক মুহূর্ত পরে দুজন একসঙ্গে গিয়ে নৌকার কানা ধরল। নিমাই পণ্ডিত দাঁড় ছেড়ে চুয়াকে ধরে নৌকো তুললেন। চন্দন দাস তারপরে উঠল। চন্দন দাস দুখানা দাঁড় হাতে তুলে নিল, নিমাই পণ্ডিতও দাঁড় হাতে নিলেন। দুজনে একসঙ্গে দাঁড় জলে ডুবিয়ে টানলেন। নবদ্বীপ থেকে 5 ক্রোশ উত্তরে গঙ্গাবক্ষে চন্দন দাসের 2 সমুদ্রতলীর নোঙর করা ছিল। রাত্রি 1 প্রহরকালে ক্ষুদ্র নৌকো গিয়ে চন্দন দাসের মধুকর ডিঙার গায়ে ভিড়ল। মাঝিরা সজাগ ও সতর্ক ছিল। মুহূর্ত মধ্যে সকলে বড় নৌকায় উঠলেন। ধীরে ধীরে চুয়া, পণ্ডিত মশাই সাবধানে আসুন। আমার কাজ তো শেষ হলো, আমি এবার ফিরি। ঠাকুর এত দয়া করলেন, এবার একটু বিশ্রাম নিয়ে যান। নৌকায় 2টি কুঠুরি, একটি মানিক ভাণ্ডার, অপরটি চন্দন দাসের শয়নকক্ষ। ঘরে দীপ জ্বলছিল, সকলে সেই ঘরে প্রবেশ করলেন। চুয়া এক কোণে জড়সড় হয়ে অর্ধশুষ্ক বসন গায়ে জড়িয়ে দাঁড়ালো। চন্দন দাস তাড়াতাড়ি নিজের একখানা বস্ত্র বার করে চুয়ার গায়ে ফেলে দিল। চুয়া কাপড় নিয়ে পাশের ঘরে গেল। নিমাই পণ্ডিত ঘরের মেঝেতে আসন গ্রহণ করেছিলেন। ঠাকুর, বিয়েটা আজ রাতেই দিয়ে দিলে ভালো হয়। এত তাড়া কিসের? বাড়ি গিয়ে বিয়ে করো। না না ঠাকুর, চুয়া যদি কিছু মনে করে। আর তাছাড়া নৌকায় একটি বই শোবার ঘর নেই না। কিন্তু বিয়ে দিই কি করে? উপকরণ নেই। ঠাকুর, ঠাকুর আপনি পণ্ডিত মানুষ, সামান্য পুরুত্ব নন। আপনি ইচ্ছা করলে শুধু হাতেই বিয়ে দিতে পারেন ঠাকুর। মন্দ কথা নয়, তুমি কন্যাকে হরণ করে এনেছো, সুতরাং তোমাদের রাক্ষস বিবাহ হতে পারে। রাক্ষস বিবাহে কোনো অনুষ্ঠানের দরকার নেই। ঠাকুর, ঠাকুর আপনি বাঁচালেন আমাকে। চন্দন দাস মহা উল্লাসে গিয়ে চুয়ার হাত ধরে নিয়ে এলো। চুয়া, 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 ঠাকুর এখনই আমাদের বিয়ে দেবেন, আমাদের এখনই বিয়ে দেবেন ঠাকুর। চন্দন দাস নাছোড়বান্দা, আজই বিয়ে করে তবে ছাড়বে। ফুলের মালা তো হবে না, 2 ছড়া হার জোগাড় করো। পুলকিত চন্দন দাস মানিক ভাণ্ডার থেকে 2 গাছা মুক্তার মালা বার করে নিয়ে এলো। তখন বিবাহ ক্রিয়া আরম্ভ হলো। দুজনে দুজনের গলায় পরিয়ে দাও। দুজনে মালা বদল করলো। ঈশ্বর সাক্ষী করে গঙ্গার বুকের উপর ব্রাহ্মণ সাক্ষাতে আজ তোমরা স্বামী স্ত্রী হলে। আশীর্বাদ করি
তোমাদের মঙ্গল হোক। উভয় নতজানু হয়ে ভক্তিপুত চিত্তে এই দেবকল্প তরুণ ব্রাহ্মণের পদধূলি নিল। ঠাকুর ঠাকুর, এ বিয়ে লোকে মানবে তো? নিমাই পণ্ডিত যে বিয়ের পুরুত, সে বিয়ে অমান্য করে কে? দেবতা, এ আপনার দক্ষিণা। ওইটি পারবো না। যাক, আজ উঠলাম। বুড়িকে নিয়ে যাওয়ার ব্যবস্থা শীঘ্রই করো, আর বাড়ি গিয়ে যথারীতি লৌকিক বিবাহ করো। অধিকন্তু ন দশায়। তা করব, কিন্তু ঠাকুর আপনি ক্লান্ত। 5-6 ক্রোশ দাঁত টেনে এসেছেন। আজ রাত্রিটা নৌকায় কাটিয়ে গেলে হতো না? না, আজই আমায় ফিরতে হবে। রাত্রিতে না ফিরলে মা চিন্তিত হবে। তাছাড়া তোমার নৌকোয় তো একটি বই ঘর নেই। চন্দনদাস একটু লজ্জিত হলো। তারপর সেই অমাবস্যার মধ্যরাতে নিমাই পণ্ডিত ডিঙিতে উঠে একাকী নবদ্বীপের দিকে ফিরে চললেন। যতক্ষণ তার দাঁড়ের শব্দ শোনা গেল, চুয়া ও চন্দন জোর হস্তে নৌকার পাশে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল।